যদি কখনো স্বপ্ন ভেঙে যায়, যদি কখনো মন ভেঙে যায়, যদি কখনো আপন মানুষ ছেড়ে যায়, তাহলে ভেবে নিও উপরওয়ালা তোমাকে অনেক অনেক বেশি মজবুত বানিয়েছেন। তার কারণ তিনি কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না, কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে সহ্য করতে পারবে না, যেটা সে হজম করতে পারবে না। অর্থাৎ যেগুলো আমাদের জীবনে আসে সেগুলো সহ্য করার ক্ষমতা, হজম করার ক্ষমতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা খামোখাই নিজেরা নিজেদেরকে দুর্বল মনে করি, নিজেরা নিজেদের উপরে ভ্রান্ত মিথ্যা প্রশ্ন করি যে আমার সাথেই কেন এমনটা হয়। তুমি দুর্বল নও, এটার প্রমাণ দেয় যে তোমার সাথেই এমনটা হয়। একটা কথা সারা জীবন নিজের মন মস্তিষ্কে গেঁথে নিও যে পৃথিবীতে কোনো কিছুই তোমার জীবনের থেকে বড় নয়। যাই হোক না কেন, সেটা যা কিছুই হোক না কেন, সেটা অন্তত তোমার জীবনের থেকে বড় নয়। তোমার জীবনই তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রয়োজনীয়। তুমি দেখবে কখনো কখনো আমাদের জীবন থেকে সুযোগ হারিয়ে যায় এবং তখন আমরা অনেক বেশি আফসোস করি, অনেক বেশি কষ্ট পাই। কিন্তু এটাও বোঝা প্রয়োজন যে ছোট ছোট জিনিস থেকে যখন আমরা বঞ্চিত হই, তখন আমরা বড় জিনিসের নিকটবর্তী হতে শুরু করি। উপরওয়ালা কখনো কখনো আমাদের জীবন থেকে ছোট ছোট জিনিসগুলো কেড়ে নেন এই কারণে যাতে আমরা বড় জিনিসের দিকে আরো বেশি আগ্রহী হই। ছোট কিছু অ্যাচিভ করে অনেক বেশি খুশি হওয়ার থেকে সামান্য ধৈর্য ধরে একটু স্ট্রাগল করে বড় কিছু অ্যাচিভ করাটা অনেক অনেক বেশি উত্তম। হয়তোবা তুমি কোনো কাজে অনেক দিন ধরে ট্রাই করেছিলে বা ট্রাই করছো, কিন্তু তারপরেও তুমি ব্যর্থ হয়েছ, তারপরেও ব্যর্থতার মুখোমুখি তোমার হতে হয়েছে। তার মানে কি মোটেই এমন যে তোমার জীবন শেষ? না। অনেক সময় আমরা আমাদের জীবনে যেটা চাই সেটা পাই না, সেটাকে হারিয়ে তার থেকে বেটার কিছু পেয়ে যাই। বেশিরভাগ সময়, অনেক সময় নয়, বেশিরভাগ সময় এমনটাই হয়। কারণ দিন শেষে সৃষ্টিকর্তার পরিকল্পনার উপরে আমাদের সন্দেহ করা সাজে না। তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন। অল্প সময়ের ব্যবধানে সেটা আমরা দেখতে পাই না, সেটা আমরা নোটিশ করি না, কিন্তু একটা নির্দিষ্ট একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে আমাদের মনে হয় যে না, সত্যি যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আজ আমি জানি তোমার জীবন কঠিন, আজ হয়তোবা কোনো কিছু তোমার মনের মতো হচ্ছে না, ব্যর্থতা আসছে, মানুষ দূরে সরে যাচ্ছে। ব্যর্থতার সময়ে মানুষ দূরত্ব বাড়িয়ে নেয়, এটা বাস্তব, এটা সত্য। খারাপ সময়ে সঙ্গ দেয়া মানুষের সংখ্যা অনেক বেশি কম, আর খারাপ সময়ে মানুষের থেকে এক্সপেকটেশন না রাখাটাই ভালো। কারণ যত বেশি আমরা আশা রাখবো তত বেশি আমরা নিরাশ হব, তত বেশি আমরা কষ্ট পাব। মানুষের থেকে যত কম আশা রাখা যায় ততই আমাদের জীবন সুন্দর হবে। মানুষের থেকে যত কম এক্সপেকটেশন রাখবেন ততই আপনার জীবন বেটার হতে শুরু করবে, আপনার আফসোসের মাত্রা কমতে থাকবে। সো খারাপ সময় আসবে, কিন্তু সময় যেহেতু পরিবর্তনশীল, ওই যে রাতের সমাপ্তিতে দিনের সূচনা ঘটে, সন্ধ্যায় সূর্যের অস্ত যাওয়া যেমন অন্ধকারকে নিয়ে আসে, তেমনি ভোরের সূর্যের উদয় ঘটা আলো আবার ফিরিয়ে আনে। সো রাত হলে দিনও হবে, ঠিক তেমনি জীবনে খারাপ সময় আসলে ভালো সময়ও আসবে। খারাপ সময়ে আমাদের প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং অপেক্ষা করা। অপেক্ষা অনেক সুন্দর, বিশ্বাস করুন। যারা ধৈর্য ধরেছে, যারা অপেক্ষা করেছে, তারা জীবনে অনেক অনেক বেশি বড় হতে পেরেছে। আমরা যদি চাই যে বড় হব, আমরা যদি চাই যে আমাদের জীবনের স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্যগুলো পূরণ করব, আমাদেরকে পরিশ্রমের পাশাপাশি ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। কঠিন সময় আমাদেরকে বারবার ভাঙার চেষ্টা করবে, কিন্তু এই সব কিছুর মাঝে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয়। আর এই পৃথিবীতে পুরস্কার পেতে কে চায় না? আমি যখন শুনি কোনো সফল ব্যক্তির গল্প, তখন দেখি তাদের অতীত পুরো ব্যর্থতায় ভরা। তারা কতবার কত জিনিসে ট্রাই করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। অ্যাট দ্য এন্ড তারা জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেটা তাদের জন্য বেস্ট। তাই আমরা হয়তোবা এখন মনে করছি যে আমরা যেটা চাইছি বা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, মানে আমাদের জীবন ধ্বংস। কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমাদের এই ভুল ধারণা দূর হয়ে যাবে। আমাদেরও এটা ভাবতে বাধ্য হতে হবে যে যেটা হয় সেটা সত্যি ভালোর জন্য হয়। কারণ এই পৃথিবীতে মানুষ ক্ষুদ্র জিনিস থেকে বঞ্চিত হয়ে বড় কিছু দ্বারা পুরস্কৃত হয়। তবে আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রমে কোনো ঘাটতি রাখবো না।
আমরা চেষ্টা করব, যতটা করা যায়, যেভাবে করা যায় সেভাবে চেষ্টা করব। পরিশ্রমে ঘাটতি রাখলে চলবে না, পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করার পরেও যদি ব্যর্থতা আসে, তাহলে সেই ব্যর্থতা যতটা কষ্ট দেয় তার থেকেও বেশি মনে একটা শান্তি দেয়, যে আমি আমার তরফ থেকে তো সম্পূর্ণটা দিয়েছি, আমি আমার তরফ থেকে 100% দিয়েছি, তারপরে যদি না হয় সেটাতে আমার ভুল কতটা। তাই পরিশ্রমে ঘাটতি রাখা যাবে না, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে দিন শেষে আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটা জানাটাও প্রয়োজন। যদি তুমি আমাকে প্রশ্ন করো, আমার থেকে জানতে চাও যে আমার জীবনের উদ্দেশ্য কি, তাহলে আমি বলবো হ্যাপি থাকা, ভালো থাকা। সত্যি তো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু এই প্রতিযোগিতারই অংশ। জীবন তো সবারই অতিবাহিত হচ্ছে, জীবন তো সবারই কাটছে, কিন্তু সবাই তো শুধু ওই ভালো থাকতেই যাচ্ছে। আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে ওইটার পিছনেই ছুটছি যে একটু ভালোভাবে জীবন কাটাবো। নাহলে জীবন একটা ভিখারিরও অতিবাহিত হয়, একটা ভিখারিও তার নিজের জীবনকে কাটায়। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি কোথায়? আমরা চেষ্টা করছি কিসের পিছনে? যে ভালোভাবে বাঁচব। সবাই ভালো থাকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সো লাইফে যাই হয়ে যাক না কেন, নিজেকে ভালো রাখতে হবে। আমরা মনে করি যে আজকে নিজেকে খারাপ রেখে কাল ভালো থাকবো, তো আজকের দিনটা কি অপরাধ করেছে? কাল তো আমরা ভালো করবই, কিন্তু আজকের দিনটাও আমরা ভালোভাবে কাটাবো, শান্তিতে কাটাবো, মনে স্যাটিসফ্যাকশন আনবো, কাজের মধ্যেও আনন্দ খোঁজার চেষ্টা করব। এগুলো আমাদেরকে করতে হবে। আমরা মনে করি যে সুখ আমাদের জীবনে আলাদাভাবে আসে ঠিকই, কিন্তু সেটা অন্য ধরনের। একটা ছুটি কাটালে, একটা কোথাও ঘুরতে গেলে ওই ধরনের সুখ আমাদের জীবনে মাঝে মধ্যে আসে, কিন্তু সুখ, ওই যে প্রকৃত সুখ, আমাদের পুরো জীবন জুড়েই আমাদেরকে উপভোগ করতে হবে। আমাদের আশেপাশে যেগুলো আছে সেটাকে উপভোগ করার মাধ্যমে, আমরা জীবনে যেগুলো করছি সেটাকে উপভোগ করার মাধ্যমে। সো প্রত্যেকটা মানুষ এই লড়াই কিন্তু লড়ছে। এই যে এত পরিশ্রম, এত মেহনত, সবকিছুর পিছনের উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে নিজেদের জীবনটাকে কাটাতে চাই। তাই বলছি, আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হতে পারে, এবং জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এগুলো ভাঙতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকার কৌশল জানতে হবে। আমি যখন আমার অতীতের দিকে তাকাই, তখন দেখি আমি কতবার ব্যর্থ হয়েছি। আমি লাইফে কত কিছু করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ফিল্ডে হয়তোবা ব্যর্থ হয়েছি। অ্যাট দ্য এন্ড জীবনে এখন যে পর্যায়ে আছি, খুব ভালো আছি, সত্যি খুব ভালো আছি। উপরওয়ালাকে কতটা ধন্যবাদ জানালে তিনি যে খুশি হবেন আমি জানি না, কিন্তু যেখানে আছি, যে পর্যায়ে আছি, খুব ভালো আছি। জীবনের একটা নির্দিষ্ট সময় পরে এই উপলব্ধি প্রত্যেকটা মানুষেরই হবে। আমরা ব্যর্থতার মুখোমুখি যখন হই, তখন আমাদের মনে হয় যে এই ব্যর্থতা মনে হয় আমার জীবনকে শেষ করে দিয়েছে, আমার জীবনে আর কিছুই হবে না, আমি আর কিছুই করতে পারবো না। না, তুমি কিছুই করতে পারবে না, এটাই তো সব থেকে বড় ভুল ধারণা। হবে। প্রত্যেকটা ব্যর্থতা আমাদেরকে শেখায়, আমাদেরকে বোঝায় যে এই রাস্তা তোমার জন্য উপযুক্ত নয়, বা এতটা পরিশ্রম যথেষ্ট নয়। সো প্রত্যেকবার এই বিষয়গুলো বুঝতে হবে। ব্যর্থতা থেকে যে বার্তা আসে, সেই বার্তা থেকে নিজেকে শিখতে হবে এবং সেটা থেকে জীবনে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি জানি না তুমি কোথায় আছো, কোন পর্যায়ে আছো, কিন্তু তুমি তোমার অতীতের দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনেও কিন্তু ব্যর্থতা এসেছে। তার মানে কি তুমি মারা গেছো, থেমে গেছো? না, ব্যর্থতা আসে আমাদেরকে কিছু সময় নিজেদের সেলফ ডাউট বাড়ানোর জন্য, নিজেদের উপরে সন্দেহ বাড়ানোর জন্য, কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের দূর হয়ে যায়। মনে হয় যে একটা সামান্য ব্যর্থতা আমার জীবন ধ্বংস করার জন্য কাফি নয়। সো এই সব কিছুকে বুঝতে হবে, বাস্তবতাকে বুঝতে হবে এবং রিপিটেডলি নিজের জীবনে কাজ করে যেতে হবে। মানুষের থেকে এক্সপেকটেশন কম রাখতে হবে, জীবনকে সুন্দর করার তাগিদে নিজের উপরে কাজ করতে হবে, পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে এবং সর্বশেষ উপরওয়ালার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখতে হবে। আমার কেন জানি না মনে হয় যে মাঝে মাঝে আমরা কমফোর্টেবল জোনের বাইরে আসতে পারি না, কমফোর্টেবল জোন থেকে বার হতে আমাদের কষ্ট হয়, মাঝে মাঝে আমরা দুর্বল হয়ে পড়ি, আর তখন উপরওয়ালা আমাদের জীবনে একটি ব্যর্থতা পাঠান যেটা আমাদের পরিবর্তনের কারণ হয়ে ওঠে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি দেখবে ফুটপাতে যারা থাকে তাদের জীবন কত কঠিন, তাদেরকে এত ঠান্ডাও কিন্তু কাবু করতে পারে না,
কিন্তু আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা সামান্য কম্বলের মধ্যে থেকেও তাদের সর্দি লেগে যায়। কম্বল থেকে পা বার হতে পারে না ঠান্ডায়, তার মধ্যেই ঠান্ডা লেগে যায়। কিন্তু ফুটপাতে ওই শুয়ে থাকা বাচ্চাটি ঠিকঠাকভাবে কম্বলের নিচেও যেতে পারে না, তারপরেও তার কিচ্ছু হয় না। এই সব কিছুর কারণ কি হতে পারে? তোমার কি মনে হয় এগুলোর পিছনে কারণ কি? এগুলোর পিছনে কারণ হচ্ছে কঠিন জীবন। তাদের কঠিন জীবন তাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়েছে, তাদের সহ্য ক্ষমতাকে বাড়িয়েছে। আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, যখন ব্যর্থতা আসে, তখন সেটা আসার কারণ আমরা দুর্বল হয়ে পড়ব এটা নয়, সেটা আমাদেরকে মজবুত বানাতে আসে, আমাদেরকে শক্তিশালী বানাতে আসে। ছোট ছোট ব্যর্থতা আসতে পারে, সেই ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, এমন কিছু বোঝাতে আসে। আর আমরা নিজেদেরকে দুর্বল ভাবি, নিজেদের উপরে সন্দেহ করি। কেন? এমনটার জন্য তো ব্যর্থতা আমাদের জীবনে আসে না। ব্যর্থতা আমাদেরকে শেখাতে আসে, ব্যর্থতা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে আসে, এবং সবশেষে আমাদের বোঝাতে আসে যে এখনো অনেক বেশি ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে, এখনো অনেক বেশি পরিশ্রম করার প্রয়োজনীয়তা আছে। তাই বলছি, ব্যর্থতার মতো নেগেটিভ জিনিসের মধ্যেও যে কতটা পজিটিভিটি লুকিয়ে আছে, যদি সেটা আমরা খুঁজি এবং বুঝি, তাহলে আমাদের চোখ দাঁড়িয়ে যাবে, তাহলে আমাদের ব্রেন আরো বেশি ভাবতে বাধ্য হবে। আর কখনো কখনো যদি এই সকল জিনিস থেকে নিজেকে বার করতে না পারো, তাহলে নিজেকে প্রশ্ন করো যে সামান্য একটি পরীক্ষা, সামান্য একটি ব্যর্থতা, সামান্য কোথাও সিলেকশন না হওয়া, বা কোথাও থেকে সামান্য লস পাওয়া, বা কোনো মানুষ ছেড়ে যাওয়া, যাই হোক না কেন, এই সামান্য সামান্য জিনিসগুলো আমার জীবনকে ক্ষতি করার কি এতটা সামর্থ্য রাখে? মোটেই নয়। আমরা তাদেরকে প্রায়োরিটি দিই, আমরা সেই সকল জিনিসগুলোকে প্রায়োরিটি দিই বলে তারা প্রায়োরিটি পায়। আমরা তাদেরকে গুরুত্ব দিই, ব্যর্থতাকে এত গুরুত্ব দিচ্ছি বলে ব্যর্থতাগুলো প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে দেখতে গেলে দেখা যাবে যে এরা এতটা প্রায়োরিটি পাওয়ার যোগ্য নয়, এরা এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। তাই বলছি, সব কিছুর মাঝে নিজেকে যেন ভুলে যেও না, নিজেকে নিজেই যেন অপরাধী মনে করো না। কারণ তোমার জীবন তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমার জীবন তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান পৃথিবীর যে কোনো জিনিসের থেকে। আর এই নেগেটিভ চিন্তাগুলো যেন তোমার জীবন ধ্বংসের কারণ না হয়ে যায়, যেন তোমার মন মস্তিষ্কের মধ্যে অতিরিক্ত পরিমাণ ঢুকে না যায়। নেগেটিভ পরিবেশ ছাড়তে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরত্ব বাড়াতে হবে, পজিটিভিটির দিকে ছুটতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। সামান্য লক্ষ্য, সামান্য উদ্দেশ্য, সামান্য স্বপ্ন পূরণ না হওয়ার কারণে তুমি কখনোই এটা বলতে পারো না যে আমার জীবন শেষ। না, যেখানে শেষ ভাবছো সেখান থেকেই শুরু। কারণ যখন কোথাও শেষ হয়, শুরুর একটা নতুন সুযোগ তৈরি হয়। ইয়েস, যখন কোনো কিছু শেষ হয়, তখন সেখান থেকে শুরুর সুযোগ তৈরি হয়, এবং সেই সুযোগকে তোমাকে কাজে লাগাতে হবে, নতুন করে শুরু করতে হবে। কারণ নতুন করে শুরু করার সুযোগ এসেছে ব্যর্থতার মাধ্যমে। আবারও বলছি যে সামান্য ব্যর্থতা তোমার জীবন ধ্বংসের কারণ না, সেই ব্যর্থতাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে নিজের জীবন ধ্বংসের কারণ বলে সম্মানিত করো না। তুমি হয়তোবা সায়েন্সে পড়েছ যে কোনো জিনিস ভেঙে গেলে সেটা থেকে এনার্জি বার হয়। যদি কখনো স্বপ্ন ভেঙে যায়, যদি কখনো মন ভেঙে যায়, যদি কখনো কোনো আপন মানুষ ছেড়ে যায়, তাহলে ভেবে নিও উপরওয়ালা তোমাকে এনার্জির নিউক্লিয়াস বানিয়েছে। এখন এই এনার্জি থেকে কেউ বোম বানায়, আবার কেউ কারেন্ট বানায়। এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি কি বানাতে চাও। তোমার কাছে যখন খারাপ সময় আসে, যখন ব্যর্থতা আসে, যখন কঠিন সময় আসে, তখন তোমার কাছে দুটি অপশন আসে। এক, প্রতিবার আফসোস করো, বারবার আফসোস করো, নিজেকে নেগেটিভ বলো, নেগেটিভ ভাবো, নেগেটিভের মধ্যে ডুবে যাও, নেশাগ্রস্ত হয়ে যাও, নিজের জীবনকে ধ্বংস করে ফেলো। আদারওয়াইজ নিজেকে পরিবর্তন করো, আবার মেহনত শুরু করো, রিস্টার্ট করো, নিজে নতুন স্বপ্ন দেখো, স্বপ্ন বোনো, স্বপ্নের মধ্যে বাঁচো, স্বপ্নের মধ্যে নিজেকে কল্পনা করো, নিজের বিষয়ে পজিটিভ চিন্তা রাখো এবং বলো, সামান্য ব্যর্থতা আমাকে ধ্বংস করতে পারবে না। আমি অতটাও দুর্বল নই, আমার চিন্তা ভাবনা অতটাও ছোট নয়, অতটাও সংক্ষিপ্ত নয়। সো এই সব কিছুকে বুঝতে হবে এবং নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খুঁজতে হবে, পজিটিভ জিনিস খুঁজতে হবে। জীবন প্রত্যেকবার তোমার কাছে সুযোগ নিয়ে আসবে এবং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি যে এই সুযোগ এসেছে আর কখনো আসবে না। না, সুযোগ আবার আসবে, আবার তোমার সামনে সুযোগ পেশ করা হবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে।
ছোট জিনিস থেকে ব্যর্থ হওয়ার পরে মানুষ বড় জিনিসের প্রতি ধাবিত হয়। তোমাকে ওই চিন্তা ভাবনা রাখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভিটিকে নিজের শত্রু বানাতে হবে এবং অলসতাকে ভয় পেতে হবে সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাইলে। অলসতা আমাদের জীবনের বড় শত্রুগুলির মধ্যে অন্যতম। অলস ব্যক্তিদের এ পৃথিবীতে কোনো জায়গা নেই, কোনো ঠাঁই নেই। ব্যর্থতা আসছে, আসুক, আসুক না, বারবার আসুক, কোনো ব্যাপার না, কিন্তু অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। অপরচুনিটি খুঁজতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। এবং এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে তোমার জীবনটা তোমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তোমার জীবনের থেকে মূল্যবান কিছু নেই, তোমার জীবনের থেকে অধিক গুরুত্বপূর্ণ কিছু নেই। নীরবে নিজের উপরে কাজ করে যাও। যদি স্বপ্ন বড় থাকে তাহলে নীরবে কাজ করো। চুপচাপ নীরবে অতিরিক্ত চিন্তা না করে এই 5টি নিয়ম নিজের লাইফে অ্যাপ্লাই করো, দেখবে তোমার জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে। অতিরিক্ত সময় নষ্ট না করে আমরা কথা বলবো প্রথম নিয়মের বিষয়ে। প্রথম নিয়ম হচ্ছে নিজের মুখ বন্ধ রাখো। স্বপ্ন যত বড়, পদক্ষেপ যেন ততটা নীরবে নেওয়া হয়। দেখো, সবকিছু সবাইকে বলা, সবাইকে বোঝানো, সবার সামনে প্রকাশ করা, সবাইকে জানিয়ে দেয়া গুরুত্বপূর্ণ নয়। তুমি দেখবে নীরব পদক্ষেপ সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে। আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার মেহনত, তোমার পরিশ্রম কেউ দেখবে না। তাই নিজের মেহনত, নিজের পরিশ্রম কাউকে দেখাতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, তাই মানুষকে রেজাল্টটাই দেখাও। তোমার আইডিয়া, তোমার প্ল্যান, তোমার পরিকল্পনা, তোমার পরিশ্রম, এগুলো শুনতে মানুষ খুব বেশি আকর্ষণ, আগ্রহ রাখে না। তাই এগুলো সকলকে সবসময় সবার সামনে বলতে যেও না। যত বেশি নীরব পদক্ষেপ নেবে ততই তোমার জন্য ভালো। যত বেশি রেজাল্টকে সামনে প্রকাশ করবে নিজের মেহনত, নিজের পরিশ্রমকে বাদ দিয়ে, ততই তোমার জন্য ভালো। যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনা মেলে না, যে সকল মানুষ এটা বোঝে না তুমি কি চাও, তুমি কেমন জীবন চাও, কেমন ভাবে পরিশ্রম করতে চাও, যে সকল মানুষ এই সকল বিষয়ে আগ্রহ রাখে না, যাদের ইন্টারেস্ট সম্পূর্ণ ভিন্ন, তাদের সাথে কেন নিজের পরিকল্পনা, নিজের ফিউচার প্ল্যান শেয়ার করতে যাবে? কাউকেই বলার দরকার নেই, কোনো পরিস্থিতিতেই বলার দরকার নেই। মানুষ ততক্ষণ পর্যন্ত অবাক হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু করে দেখাবে। মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু করে দেখাবে। রেজাল্ট আসার আগে পর্যন্ত যখন তুমি বড় স্বপ্নের বিষয়ে মানুষকে বলবে, তোমার বড় লক্ষ্য, বড় উদ্দেশ্যের বিষয়ে মানুষকে বলবে, ততক্ষণ পর্যন্ত হেয়ই করবে, তোমাকে নিয়ে সমালোচনাই হবে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টাই হবে। সো স্বপ্ন যদি বড় থাকে, পদক্ষেপ নীরবে নাও, কাজ নীরবে করো, নিজেকে লুকিয়ে রাখো, গোপনে পরিশ্রম করো, দেখবে রেজাল্ট এসে সকলকে চমকে দিয়েছে। সকলকে চমকে দিয়েছে, সকলে চমকে যেতে বাধ্য। রেজাল্ট দেখানোর কথা ভাবো, নাকি তোমার পরিশ্রম, নাকি তোমার প্ল্যান, নাকি তোমার টার্গেট, নাকি তোমার উদ্দেশ্য। তুমি এমন ভাবে পরিশ্রম করো যেন মানুষ এটা বলতে বাধ্য হয় যে এটা তো ওভারনাইট সাকসেস। কিন্তু কতটা রাতের বিসর্জন দিয়ে যে এই ওভারনাইট সাকসেস এসেছে সেটা সকলকে সব জায়গায় বোঝাতে যেও না। আমি তোমাকে লিখে দিতে পারি, যারা আজ তোমাকে অবহেলা করছে, যারা আজ তোমাকে ওই ছোট নজর, ছোট দৃষ্টিতে দেখছে, তারা যখন তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন তুমি বড় কিছু করে দেখাবে এবং ভাবতে বাধ্য হবে যে কিভাবে এটা করে দিয়েছে, তখন দেখবে মানুষ তোমার গল্প শোনায় আকর্ষণ, আগ্রহ বাড়াচ্ছে। তখন দেখবে মানুষ তোমার গল্প শুনতে চাইছে এবং তখন তোমার ওই গল্প নর্মাল একটা স্টোরি হিসাবে থাকবে না। সেই গল্প মানুষের সামনে ইন্সপিরেশনাল স্টোরি হিসাবে প্রকাশ পাবে, যেটা আর 10টা মানুষের মনে উৎসাহ যোগাবে, আগ্রহ যোগাবে। তাই বলছি, নীরবে কাজ করো যতক্ষণ না পর্যন্ত তোমার রেজাল্ট তোমার আশেপাশের মানুষগুলোকে তাক লাগিয়ে দিচ্ছে। আর যখন এমনটা হবে, যখন তোমার রেজাল্ট প্রকাশ পাবে, দেখবে তোমার আশেপাশে তোমার সাথে ঘোরা মানুষগুলো বলবে, কিভাবে সম্ভব? এ তো কিছুদিন আগে আমাদের সাথেই ঘুরে বেড়াতো, নর্মাল আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল, কিভাবে এতটা পরিবর্তন আসা সম্ভব? কিভাবে নিজেকে এতটা পরিবর্তন করলো? এগুলো ভাগ্য ছাড়া কিছুই নয়। যখন তোমার সফলতা, তোমার পরিশ্রমকে ভাগ্যের ট্যাগ দেয়া হবে, তখন মনে করবে যে তুমি তোমার রাস্তায়, তুমি তোমার উদ্দেশ্যে, তুমি তোমার জীবনে যে নিয়ম অ্যাপ্লাই করেছিলে সেটাতে কামিয়াব হয়েছ। আর একটা নির্দিষ্ট সময় পরে মানুষ এটা বলবেই। তার কারণ মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে, নাকি পরিশ্রম, নাকি চেষ্টা, নাকি হার্ডওয়ার্ক।
দ্বিতীয় নিয়ম হচ্ছে নিজের অতীতকে নিজের হাতিয়ার বানাও, নিজের অস্ত্র বানাও। মানে অতীতে যদি কোনো অপমান, কোনো রিজেকশন, কোনো ব্রেকআপ থেকে থাকে, তাহলে সেটাকে অ্যাজ এ মোটিভেশন হিসাবে নাও। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমাকে কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি মোটিভেট করে, তাহলে আমি বলবো রিজেকশন এবং রেসপেক্ট। যখন কোথাও থেকে আমি রিজেক্ট হই, তখন সেটা আমাকে হতাশ করে না, বরং আমাকে আরো বেশি মোটিভেট করে। আমি আমার নিজের জীবনেও এটা উপলব্ধি করেছি যে যখন যখন মানুষের জীবনে একটি সেটব্যাক আসে, তখন মানুষের জীবনে একটি কামব্যাকও আসে। সো যখন যখন মানুষ তার লাইফে ব্যর্থ হয়, তখন সফলতার আর একটা রাস্তা তৈরি হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি সৃষ্টিকর্তা, সময়, পৃথিবী এবং জীবন ব্যর্থতার মাধ্যমে নতুন একটা সুযোগ দেয়, নতুন করে শুরু করার, রিস্টার্ট করার। যখন কোনো মানুষ কোনো রিজেকশন ফেস করে, যখন কোনো ব্যর্থতার মধ্য দিয়ে জীবন কাটে, যখন কোথাও থেকে হতাশ হয়ে ফিরে আসে, যখন মানুষ ডিপ্রেশনের শিকার হয়, হতাশার শিকার হয়, যখন কোনো ব্যবসায়ী লস খায় বা যখন কোথাও থেকে ব্রেকআপ হয়, মনে কষ্ট পায়, তখন মানুষের মাথায় নেগেটিভ চিন্তা আসে। কিন্তু তুমি যদি চাও তাহলে এটাকে পজিটিভ চিন্তাতে কনভার্ট করতে পারো, পরিবর্তন করতে পারো। তুমি এই পৃথিবীতে সব থেকে সফল ব্যক্তি যাদেরকে আমরা মনে করি সুপার সাকসেসফুল, সেই সকল ব্যক্তিদেরকে দেখো, তাদের অতীত, তাদের ইতিহাস, তাদের স্টোরি ঘেটে দেখো, দেখতে পাবে তাদের জীবনের সব থেকে বড় পরিবর্তন তখন এসেছিল যখন তারা তাদের লাইফে সব থেকে পেইনফুল জীবন কাটাচ্ছিল, সব থেকে যন্ত্রণাদায়ক জীবন কাটাচ্ছিল। টার্ন ইয়োর পেন ইন্টু পাওয়ার। নিজের কষ্টকে নিজের ক্ষমতা বানাও, নিজের অতীতকে নিজের সব থেকে বড় হাতিয়ার, নিজের সব থেকে বড় অস্ত্র বানাও। আর ওই অস্ত্র দিয়ে নিজের জীবনে এমনভাবে আঘাত করো যেন তোমার সকল ব্যর্থতা সফলতার কারণ হতে বাধ্য হয়। একটা কথা সারা জীবন মনে রেখো, আমাদের জীবনে যখন যখন ব্যর্থতা আসে, তখন নতুন করে শুরু করার নতুন একটা সুযোগ আসে। আমাদের জীবনে যখন যখন কঠিন সিচুয়েশন আসে, কঠিন পরিস্থিতি আসে, অনেক পেইনফুল জীবন আমাদের কাটাতে হয়, তখন আমাদের জীবনে নতুন সুযোগ আসে। আর এই সব কিছুকে তুমি যত সহজে বুঝে যাবে, যত ভালোভাবে বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো, ততই নিজেকে মজবুত করাটা তোমার জন্য সহজ। তৃতীয় নিয়ম হচ্ছে সময় সব থেকে শক্তিশালী, সময় সব থেকে ক্ষমতাশালী। তাই নিজের সময়কে সব থেকে বেশি গুরুত্ব দাও, সব থেকে বেশি মূল্য দাও, সব থেকে বেশি মূল্যায়ন করো। আমার মনে হয় সৃষ্টিকর্তার দেয়া সব থেকে সুন্দর জিনিসগুলির মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সময়। এবং সময় দেওয়ার ক্ষেত্রে তিনি কখনোই কোনো বিভেদ তৈরি করেননি। তিনি সকল মানুষের জন্য সময়ের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন। আমার জন্য যা, আপনার জন্য তাই, একজন গরিব অসহায় মানুষের জন্যও তাই, পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির জন্যও তাই। সকলের জন্যই সময়ের পরিমাণ ওই 24 ঘন্টা। কিন্তু বিষয় হচ্ছে আমরা আমাদের সময়ের অপচয় করতে অভ্যস্ত, আমরা আমাদের সময়ের অপচয় করতে পারদর্শী। আমরা আমাদের সময়কে কোথায়, কিভাবে, কতটা বাজেভাবে কাটাচ্ছি আমরা নিজেরাও খেয়াল রাখি না। যদি আমরা আমাদের মোবাইলের স্ক্রিন টাইম দেখি, তাহলে দেখা যাবে আমরা কত সময় কতটা বাজেভাবে অতিক্রম করছি। আমরা মনে করছি যে লাইফে অনেক বড় পরিবর্তন আনবো, কিন্তু মেহনত করবো ওই 8 ঘন্টায়, মেহনত করবো ওই সকলে যেমন করছে তেমনই। একবার ভেবে দেখো, পৃথিবীর যত বড় পলিটিশিয়ান হোক, যত বড় নেতা, মন্ত্রী, বিজনেসম্যান, স্পোর্টস পার্সন, যাই হোক না কেন, সকলের ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টায় টাইম, এবং তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তোমাকেও 24 ঘন্টায় দেয়া হচ্ছে, কিন্তু তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য সময়ের ব্যবহার নিয়ে, সময়কে কাজে লাগানোর নিয়ম নিয়ে। আমরা আমাদের সময়কে কোথায় কাজে লাগাই, আমরা আমাদের সময়কে কতটা মূল্য দিই। পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি দিনে 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা মেহনত করে। আমরা কতক্ষণ করি? আমরা 8 ঘন্টা, 10 ঘন্টা মেহনত করার পরে আমাদের মনে হয় যে আমরা দুনিয়া জয় করে নিয়েছি। না, সময়কে কাজে লাগাতে হবে। যদি আমরা দ্রুত রেজাল্ট চাই, যদি আমরা দ্রুত পরিবর্তন চাই, যদি আমরা অনেক বড় কিছু হাসিল করতে চাই, যদি স্বপ্ন বড় হয়, লক্ষ্য বড় হয়, উদ্দেশ্য বড় হয়, তাহলে সময়কে সেইভাবেই কাজে লাগাতে হবে। আমি মনে করি পৃথিবীর সবকিছুই সহজ, আবার পৃথিবীর সবকিছুই কঠিন। আর এই সবকিছুই নির্ভর করছে আমাদের চিন্তাভাবনা, আমাদের মেন্টালিটি, আমরা আমাদের সময়কে কতটা কেমনভাবে গুরুত্ব দিই সেগুলোর উপরে, সেই সব কিছুর উপরে।
সময় অনেক বেশি স্বার্থপর। সময় তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি সময়কে সম্মান করবে। তাই সময়কে সম্মান করাটা গুরুত্বপূর্ণ। আর সময়কে সম্মান কিভাবে করবে? সময়কে সঠিক জায়গায় কাজে লাগানোর মাধ্যমে। সময়ের অপচয়, ফালতু ক্ষেত্রে সময় কাটানো, এগুলো হচ্ছে সময়কে অসম্মান করা। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে সময়ের অপচয় হয়ে গিয়েছে। অনেক সময় কি হয়, আমরা দিনের 1 ঘন্টা নষ্ট হওয়ার কারণে পুরো দিনটাকে নষ্ট করে দিই। না, আমি এমনটা বলছি না। 1 ঘন্টা গিয়েছে, ঠিক আছে, এর পরবর্তীকালে যেন এমনটা না হয়। একই জিনিস যেন বারবার রিপিট না হয়। নিজেকে যত দ্রুত শুধরে নেওয়া যায়, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করা এবং সেই প্রতিজ্ঞায় অটুট থাকা। মানে কেমন জানো, যে তুমি একটা কোনো কিছু বললে যে আমি এটা করবো না, দ্বিতীয়বার সেটা রিপিট করলে না। ভুল করাটা কোনো অন্যায় নয়, কিন্তু ভুলগুলোকে বারবার রিপিট করা সেটা মস্ত বড় অপরাধ, মস্ত বড় অন্যায়। সো এটা থেকে এড়িয়ে চলো। ভুলগুলোকে লাইফে বারবার রিপিট করো না। নিজের উপরে কাজ করো, সময়কে গুরুত্ব দাও, সময়কে সম্মান করো, সময়ের গুরুত্ব বোঝো। চতুর্থ নিয়ম হচ্ছে নিজের মস্তিষ্ক এবং নিজের মনকে বোঝো। দেখো, আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক হচ্ছে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে বোকা বাক্স। কেন এমনটা বলছি? তার কারণ তুমি তোমার মস্তিষ্ক, তুমি তোমার ব্রেনকে কাজে লাগিয়ে যেটা চাও সেটা অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, যদি তুমি এর ক্ষমতাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে শুরু করো, ব্যবহার করার পন্থা জেনে নাও, তাহলে তুমি যেটা চাও সেটা অ্যাচিভ করতে পারবে। তবে আমাদের মস্তিষ্ক এতটা ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও এই রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, কোনো পার্থক্য করতে পারে না। এই জন্যই তো আমরা স্বপ্ন দেখে ভয় পাই। আমাদের মস্তিষ্ক জানে যে ওটা স্বপ্ন, তারপরেও আমরা ভয় পাই। তার কারণ মস্তিষ্ক রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, কোনো পার্থক্য করতে পারে না। তুমি একবার ভেবে দেখো, তোমার পছন্দের খাবার তোমার সামনে আছে, তুমি বসে আছো, তোমার সামনে প্লেটে, চোখ বন্ধ করে ভাবো যে তোমার সামনে প্লেটে তোমার পছন্দের খাবার আছে, যেগুলো তুমি অনেক অনেক বেশি পছন্দ করো, এবং সেই খাবার তোমার সামনে দেয়া হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে, যাতে তুমি সেটা খেতে পারো। এরপর তুমি সেটা খেতে শুরু করেছো, হাতে নিয়েছো, দেন আস্তে আস্তে নিজের মুখের মধ্যে দিয়েছো। এটা ভেবেই কিন্তু তোমার মুখে জল চলে আসে, এটা ভেবেই কিন্তু তোমার মুখে পানি চলে আসে। কেন? তার কারণ আমাদের মস্তিষ্ক অলরেডি এটা অ্যাকসেপ্ট করতে শুরু করে যে আমরা খাবার খাচ্ছি, কিন্তু আদৌ আমরা কিন্তু রিয়েলিটিতে, বাস্তবে খাবার খাচ্ছি না। আমাদের সামনে কোনো থালা নেই, কোনো খাবার নেই, কিচ্ছু নেই। আমাদের ব্রেন রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে পার্থক্য খুঁজতে পারে না, পার্থক্য করতে পারে না। যখন মুখে লালা আসছে, মুখে জল আসছে, তার মানে ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সামনে খাবার এসেছে এবং সেই খাবার আমরা খাচ্ছি বা খাবো, এক্ষুনি খাবো। আমাদের ব্রেন কিন্তু এটা বুঝতে পারেনি যে বাস্তবতা একটু আলাদা। আর ব্রেনের এই বোকা সাইড, এই বোকা দিকটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। ভিজুয়ালাইজ করে, চিন্তা ভাবনা করে আমাদের এই সাইড, এই বোকামোর দিকটাকেই কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে কিভাবে বা কি ভেবে? যে আমরা সফল হয়ে গেলে আমাদের জীবনটা কেমন হতো। আমরা যেটা পেতে চাই সেটা পেয়ে গেছি, আমাদের জীবনে যেটা হওয়া উচিত সেটা হয়ে গিয়েছে, আমরা হ্যাপি আছি, জীবনটা খুব সুন্দরভাবে কাটছে। আমি একটা বাড়ি চেয়েছিলাম, সেই বাড়ি আমার কাছে চলে এসেছে। আমি একটা গাড়ি চেয়েছিলাম, সেই গাড়ি আমার কাছে চলে এসেছে। যখন এই সকল বিষয়গুলোকে আমরা কল্পনা করতে শুরু করব, তখন সেই কল্পনা আস্তে আস্তে বাস্তবতার রূপ নিতে শুরু করবে। কারণ আমরা যেমনটা ভাববো ঠিক তেমনটাই ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করবে, আর যেমনটা ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করবে সেই দিকেই আমাদের জীবনটা ধাবিত হতে শুরু করবে। সো এই যে ম্যানিফেস্টেশন, যেটাকে আমরা বলছি কল্পনা করে নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজে যেখানে পৌঁছাতে চাই সেই জায়গায় নিজেকে কল্পনা করা, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে। ব্রেনের এই বোকা সাইডটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমরা নিজেদেরকে সুখী বা হ্যাপি ফিল করতে পারি। এবং এটা বাস্তব, এটা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট নিজেকে দাও। সকালে ঘুম থেকে উঠে ভাবো যে তুমি কেমন জীবন কাটাতে চাও, তুমি কতটা পয়সা কামাতে চাও, কেমন জীবন, কেমন লাইফস্টাইল তুমি অ্যাচিভ করতে চাও, তেমনটা চিন্তা করো। এবং তুমি লাইফে যেগুলো অ্যাচিভ করতে চাও সেগুলোকে অ্যাচিভ করার জন্য তুমি কিভাবে কাজ করতে, তুমি কিভাবে কাজ করবে, এই সকল বিষয় নিয়ে ভাবো। সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে।
আমার এটা লাগবে, সেটা লাগবে, আমি এই কাজে পারদর্শী হব, এই কাজে পারদর্শী হলে আমি এগুলো পাবো। এই সকল বিষয় নিয়ে যখন তুমি চিন্তা করবে, তখন তোমার ব্রেন তোমাকে তেমনই ইনস্ট্রাকশন দেবে, তেমনই পরামর্শ দেবে, তেমনভাবে তোমার জীবন কাটানো বা দিন কাটানোর পরামর্শ দেবে। আমাদের বোকা মস্তিষ্ককে এই বার্তা, এই মেসেজ দেওয়াটা প্রয়োজন যে আমি অলরেডি এগুলো করছি, অলরেডি এই পর্যায়ে আছি। তুমি যখন ভাবছিলে তোমার প্রিয় খাবারের বিষয়ে, দেখবে হালকা খিদে অনুভব হয়। ঠিক তেমনি যখন তুমি কল্পনা করবে যেগুলো করতে চাও সেগুলোর বিষয়ে নিজের ব্রেনকে ওই ইনফরমেশন, ওই ইনস্ট্রাকশন দেবে, তখন ব্রেন তোমাকে বার্তা দেবে ওই কাজের প্রতি আগ্রহ বাড়ানোর। মুদ্রা কথা, তোমার কাজের প্রতি একটা খিদে তৈরি হবে, কাজ করার একটা খিদে তৈরি হবে, যেটা তোমার লাইফে তোমাকে সবকিছু অ্যাচিভ করার জন্য পুশ করবে। এইভাবে এগুলো কাজ করে, এগুলো প্রমাণিত, এগুলো বাস্তব, এগুলো রিয়েলিটি। এগুলোকে নিজের লাইফে একবার অ্যাপ্লাই করে দেখো না। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট নিজেকে দিয়ে দেখো না। তোমার লাইফে একটা বৃহৎ পরিবর্তন আসবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না। 5 নম্বর নিয়ম হচ্ছে এই 4টি নিয়মকে সঠিকভাবে ফলো করো। হ্যাঁ, 5 নম্বর নিয়ম এটাই, যেই 4টি নিয়মকে সঠিকভাবে ফলো করো। 4টি নিয়ম কি ছিল আবারও একবার তোমার সামনে রিপিট করছে। প্রথম নিয়ম হচ্ছে নীরবে কাজ করো। যতটা নীরবে কাজ করবে ততই তোমার জন্য ভালো। স্বপ্ন যত বড় হবে তত বেশি নীরবে কাজ করতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে নিজের অতীতকে নিজের অস্ত্র বানাও এবং সেই অস্ত্র দিয়ে নিজের জীবনে এমনভাবে আঘাত করো যেন তোমার জীবনের গল্প সম্পূর্ণরূপে বদলে যায়। তৃতীয় নিয়ম হচ্ছে সময় সব থেকে শক্তিশালী, তাই নিজের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব রাখো, কাজে লাগাও এবং সময়ের অপচয় করা থেকে দূরে থাকো। এবং চতুর্থ নিয়ম হচ্ছে নিজের মন মস্তিষ্ককে বোঝো, কারণ তুমি যেমনটা ভাববে তেমনটাই তোমার সাথে ঘটবে। তুমি নিজেও এটা দেখেছো, তুমি যখন নেগেটিভ ভাবো তোমার সাথে নেগেটিভ জিনিসই ঘটে, ঠিক তেমনই তুমি যখন পজিটিভ ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। তাই নিজের মস্তিষ্ককে, নিজের মনকে বোঝো এবং সর্বদা পজিটিভ চিন্তা করো।